হঠাৎ দেখি ডিবি এসে ঘেরাও করে নিলেন। মনে হচ্ছে যেখানে কোনো একটা জঙ্গি একটা কারখানা আবিষ্কার হয়েছে, সেইভাবে এসে একদম আমাদেরকে 5 জনকে ধরে নিয়ে গেলেন। বাকিরা কোনো রকম ছিন্নভিন্ন হয়ে গেল, কেউ উপরে চলে গেল, কিছু নিয়ে চলে গেল। এই অবস্থায় আমাদের কোথায় নিয়ে গেল আর কেউ টের পেল না। সারা রাত সবাই জানে যে এদেরকে আয়নাঘর বা কোথাও নিয়ে গুম করা হয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি প্রথমে আমার পরিচয়টা আপনাদের সামনে আগে তুলে ধরছি। আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। আমার জন্ম সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া উপজেলায়। আমি প্রাথমিক শিক্ষা এলাকাতেই করেছি। এরপরে আমি ইন্টারমিডিয়েট অর্থাৎ কলেজে ভর্তি হয়েছি সরকারি আজিল হক কলেজ বগুড়া। সেখান থেকে পাশ করার পরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং আমি স্কুল জীবনে এই রাজনীতির সাথে সম্পৃক্ত। আমাদের এই আজকের যে 24-এর যে আন্দোলনের যে সংগঠনের নেতৃত্ব দিয়েছে, যদিও আমরা বিজ্ঞাপন দিই না, আমরা দাবি করি না, কিন্তু জনগণ জানে আর কি কারা এটার ভূমিকায় ছিল। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন এই ছাত্র শিবিরের আমি কর্মী হই। সেখান থেকে কলেজে যাওয়ার পরে আমার আরেকটু অগ্রগতি হয়। আমি বগুড়া আজিজুল হক সরকারি কলেজের ইন্টারমিডিয়েট সেকশনের সভাপতির দায়িত্ব পালন করেছি। এরপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেই আমি সেখানে একটা হল শাখার দায়িত্ব পালন করি। ফার্স্ট ইয়ার থেকেই বলা যায়। সেকেন্ড ইয়ারে গিয়ে আরেকটু বড় দায়িত্ব। থার্ড ইয়ারে গিয়ে আমি হল শাখার প্রেসিডেন্ট হই। এরপরে আপনারা জানেন যে 96-এ আগে একটা আন্দোলন হয়েছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট। আমি 2বার জেলখানায় গিয়েছি। কেমন, আমি রাজশাহী জেলখানা এবং সিরাজগঞ্জের জেলখানাতেও আমি থাকার সুযোগ হয়েছে আর কি। এবং সেই সময়ে আপনার আইন শৃঙ্খলার যে রক্ষাকারী বাহিনী, তারা নির্দয় ব্যবহার করে আমার উপরে। 2 জন পুলিশ ধরে রাখে আর 2 জন তাদের সর্বশক্তি প্রয়োগ করে মানে আঘাত করে আর কি। আমার শরীরে একটা নতুন শার্ট ছিল, শার্টটা ছিঁড়ে যায় এবং গোটা শরীর মানে একদম ফুলা জখম হয়ে যায়। যাই হোক, সিরাজগঞ্জ জেলখানা থেকে বের হলাম। এরপরে ওই 96-এর ওই আন্দোলনের পরপরই যখন সরকার পরিবর্তন হলো, এই নতুন প্রেক্ষাপটে আরও নতুন মামলা মোকদ্দমা শুরু হয়ে গেল আর কি। আপনারা জানেন একটা পর্যায়ে এই যে জননিরাপত্তা আইনের মামলা একটা হয়েছিল, যে মামলার কোনো রেমেডি ছিল না। তেমন ধরলেই একদম হাইকোর্ট পর্যন্ত আসতে হতো। যাই হোক, এরকমও প্রায় 5-10টা মামলা হয়ে গেল। আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি। এই অপরাধের কারণে আমার অনেকগুলো মামলা ফেস করতে হলো। যাই হোক, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে জুলজিতে অনার্স কমপ্লিট করি। এরপরে আমি এমএসসি করি জুলজিতে। তারপরে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করি। এরপরে আমি আবার রাজশাহী ইউনিভার্সিটি ফিরে যাই। আমি এমফিলে ভর্তি হই। তারপরে আমি পিএইচডি কনভার্সন করি এবং 2014 সালে আমার পিএইচডি অ্যাওয়ার্ড হয়েছে। আমি লয়ের উপরে পিএইচডি করেছি। রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে আমি ইউনিভার্সিটির সভাপতি, তারপরে আমি ছাত্র শিবিরের কেন্দ্রে দায়িত্ব পালন করেছি। 2 বছর কেন্দ্রে দায়িত্ব পালন করার পরে আমি সর্বশেষ দপ্তর সম্পাদক ছিলাম শিবিরের। এরপরেই আমি 2002 সালে আমি ঢাকাতে রাজনীতি শুরু করি। 2004 সাল থেকে আমি মূল দল অর্থাৎ জামাতে যোগ দিই। প্রথমে আমাকে ধানমন্ডিতে কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়। সেখানে আমি কর্মী, বিভিন্ন ইউনিট, ওয়ার্ড পর্যায়ে দায়িত্ব পালন করি। আমি ধানমন্ডি থানার শুরা এবং কর্ম পরিষদে আমি দায়িত্ব পালন করি। এরপরে 2006 সালে শাহবাগ প্রশাসনিক থানা হয়।
থানা হলে তখন ওই থানার আমি প্রেসিডেন্ট হিসাবে, আমাদের আমির বলা হয়, আমির হিসাবে শাহবাগ থানার জন্মলগ্ন থেকে আমি এই অঞ্চলে চলে আসি। ধানমন্ডি থেকে আবার পল্টন, মতিঝিল, এই শাহবাগ কেন্দ্রিক চলে আসি। 8 বছর আমি শাহবাগ থানার প্রেসিডেন্ট অর্থাৎ আমির হিসেবে দায়িত্ব পালন করি। এরপর মহানগরীর কর্ম পরিষদে আমাকে অন্তর্ভুক্ত করা হয়। তখন থেকেই বলা যায় পল্টন মতিঝিলের রাজনীতির সাথে আমি জড়িত হয়ে যাই। এবং আপনারা জানেন 2006 সালের 28 অক্টোবরে যে ভয়াবহ তাণ্ডব হয়, লগি বইটার তাণ্ডব, আপনারা জানেন। তৎকালীন ফ্যাসিস্ট যিনি প্রধান ছিলেন বলছেন, তোমরা লগি বইটা নিয়ে আসো, ঢাকাতে একটা বিধি ব্যবস্থা করতে হবে। তো সেইটা তো আপনারা দেখেছেন কিভাবে মানুষদেরকে পিটিয়ে হত্যা করা হলো। শুধু হত্যাই নয়, হত্যা করার পরে এখানে তো যারা অল্প বয়সের আছেন তারা এটা জানেন না। কেমন, যাদের বয়স ওই সময় 14-15 ছিল, 6 সাল থেকে আপনার বলা যায় যে 17-18 বছর, এই 18 বছর আগের দৃশ্য। সেখানে মানুষদেরকে লাশ করার পরে লাশের উপরে নৃত্য প্রদর্শন করা হয়েছে। তখনকার এনটিভিতে এই দৃশ্যটা সরাসরি দেখানো হয়। তো যাই হোক, ওই সময় আমি ঈদের পরের ঘটনা, ঈদের পরের দিন আমি আমাদের কার্যালয়ে, মহানগর কার্যালয়ে গেলাম। এরপরে দেখি যে রাত্রি মানে সন্ধ্যার পরে ফিরে আসবো বাসায়, তখন দেখি যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেউ বাসায় যাচ্ছে না। ধীরে ধীরে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। আমারও আর বাসায় যাওয়া হলো না। সারা রাত ওই অফিসেই আমরা যে ড্রেসে গেছিলাম ওই অবস্থায় থাকলাম। সকালবেলা 4 দিক থেকে শুনি যে ওইদিকে গাজীপুরে অফিস পড়াই দিছে, হ্যান ত্যান এসেই। এরপরে উত্তেজনা বাড়তে লাগলো, আর বাসায় আর যাওয়া হলো না। এবং সকাল 10টা সাড়ে 10টার দিকে সাহারা খাতুনের নেতৃত্বে উত্তরা থেকে একটা মিছিল আসলো। মিছিল এসেই আমাদের মঞ্চের দিকে আগায় আসতে লাগলো। তখন আমাদের যিনি এখন মহানগরীর আমির, প্রেসিডেন্ট নুরুল ইসলাম বুলবুল আজকে আসবেন, ওনার নেতৃত্বে আমরা তখন পল্টনে একটা ব্যারিকেড দিই। সেই মুহূর্তে আমাদের উপরে তারা হামলে পড়ে এবং একদম পথেই সেখানে আক্রমণ করে। আমাদের নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের মাথা 2 ভাগ হয়ে গেল, এরকম করে ধরে নিয়ে আসা হলো। এবং আমি 2 বার ওখানে অ্যাটাক হলাম। প্রথমবারে যখন অ্যাটাক হয় তখন আমার এইখানে একটা ইট এসে লাগলো, এখানে আমার রক্তাক্ত হয়ে গেল, পড়ে গেলাম। তারপরে কিছুক্ষণ পরে পানি টানি দিয়ে ধুয়ে আবারও ময়দানে থাকলাম তাদের সাথে। এই অবস্থায় আর একটা ইট এসে আমার বুকের উপরে লাগলো। আর তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং আমি রাস্তায় ঢলে পড়ি। আমাদের কয়েকজন ভাই আমাকে ধরাধরি করে আমাদের মহানগর কার্যালয়ে নিয়ে যায়। তো এইভাবে পল্টন এবং এই মতিঝিলের এই আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত হই 2006 সাল থেকে। এরপরে আরও আসতে লাগলো 2012 সালে। আমি যখন একটি মিছিলের সামনে ছিলাম, নেতৃত্ব দিচ্ছিলাম, আমাদের মহানগরীর বর্তমান প্রেসিডেন্ট, উনি তখন সেক্রেটারি, ওনার সাথেই আমি ছিলাম। একদম সামনে থেকে গুলি করলো। গুলিতে আমার এই যে একদম কিডনির জাস্ট উপর দিয়ে গুলিটা বিদ্ধ হয়, সামনে দিয়ে বিদ্ধ হয় এবং পিছন দিয়ে বের হয়ে গেল। তা আমার মনে হলো যে আমার হিপের উপরে কেউ যেন আঘাত করছে, যন্ত্রণা করতেছে, প্রচণ্ড যন্ত্রণা, এবং হাত দিয়ে দেখি যে রক্তও লাগতেছে। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ, পুলিশ আমাদেরকে ধাওয়া করে নিয়ে আসতেছে, আমরাও তাদের দিকে যাচ্ছি আগায়া। একটা পর্যায়ে দেখি যে আমি আর দাঁড়ায় থাকতে পারছি না, প্রচণ্ড বিল্ডিং হচ্ছে। এই অবস্থায় প্রথমে আমি পাশে আমাদের এতে গিয়েছিলাম একটা হাসপাতালে। সেখানে মিছিলটা হচ্ছিল যাত্রাবাড়িতে। ওই দিনে আমাদের ঘোষণা ছিল যাত্রাবাড়িতে আমরা মিছিল করব। ওখান থেকে আমি দয়াগঞ্জ দিয়ে ইবডিসিনে দিই, দয়াগঞ্জে একটু দাঁড়ালাম। ওখানে আমাদের একটা ইবডিসিনের একটা শাখা আছে। তো বললাম যে ভাই আমার ব্লিডিংটা বন্ধ করে দেন, আর একটা ব্যথার একটা ইঞ্জেকশন দেন, বলতে আমি একটু বাঁচতেছি না। তো তারা ব্যান্ডেজ করে দিল, কিন্তু আমি যাচ্ছি যে আমার রক্ত বের হতেইছে, বুঝতেছি না যে কোত্থেকে রক্ত বের হয়। এরপরে ধানমন্ডি ইবডিসিনে যাওয়ার পরে ওনারা যখন ভালো করে দেখতেছেন, ড্রেস চেঞ্জ করার পরে দেখা যাচ্ছে না আমার সামনে আর একটা ফুটো আছে, অর্থাৎ সামনের ফুটো বন্ধ হয় নাই, রক্ত বন্ধ হবে কেমনে। তো যাই হোক, এক্স রে করা হলো। এক্স রে করার পরে আল্লাহর শুকরিয়া
বুলেটটা মানে সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে, আর শরীরের ভিতরে কোনো বুলেট নাই। তো ডাক্তাররা আশ্বস্ত হলেন। রাত 12টার সময় ওনারা অপারেশন থিয়েটারে নিয়ে আমাকে ভালো করে ওয়াশ করে ব্যান্ডেজ করে দিলেন। এর কিছুক্ষণ পরে পুলিশ চলে আসছে, বলছে হাসপাতালে আর থাকা যাবে না। এবং ওই ঘটনায় আরও 2জন ভাই গুরুতর আহত হলেন। একজন ভাই আসার কথা ছিল, আমাদের মহানগর স্টেট সেক্রেটারি, ওনার এই মূত্র এই অংশে ঝাঁঝরা করে দেয় একদম। এই অবস্থায় এই যে পাশের আলবারাকা হাসপাতালে ওনাকে নিয়ে আসে, এখানে ওনাকে পুলিশ গ্রেপ্তার করে এবং সঠিকভাবে ওনাকে অপারেশন করতে দেয় না, এরকম অবস্থা। আর একজন ভাইয়ের পুরোটাই একদম ঝাঁঝরা হয়ে যায়, ওনাকে কৃত্রিম আপনার এই মূত্র নালী তৈরি করে দেওয়া হয়েছে। ওই ভাই এখন জাপানে অবস্থান করতেছেন। তো এইভাবে 12 সালে, এরপরে 13 সালের আপনারা জানেন হেফাজতের 5ই মে যে হেফাজতের দিবসে তারা যখন ডাক দিল আমরা সবাই নামলাম। আমি দুপুর থেকে ওনাদের সাথে ছিলাম, প্রথমে পল্টনে ছিলাম, এরপরে আস্তে আস্তে যখন দেখি চারদিকে গুটাইয়া শাপলা চত্বরে যাচ্ছে, আমি তখন তাদের সাথে শাপলা চত্বরে চলে গেলাম। রাত 3টার সময় যখন অভিযান শুরু হলো, সেই সময়ে আমি ওনাদের সাথেই ছিলাম। একটা সাউন্ড গ্রেনেড এসে আমার সামনে এসে পড়লো এবং আমি তখন আমার আর নাই, সেন্স নাই, আমি পড়ে গেলাম এক পর্যায়ে। এরপরে যখন আমাকে একজন ভাই উঠালো, আমার দেখলাম যে আমার গোটা শরীর রক্তাক্ত। তো এই অবস্থায় কোনোভাবে মানে একজন ভাই আমাকে সহযোগিতা করলেন। উনি আমাদের হলো জানেন আমাদের সেক্রেটারি জেনারেল ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, ওনার ছোট ছেলে আমার সাথে ছিলেন। তো সে আমাকে কোনোভাবে হেল্প করে ওই মতিঝিলে বঙ্গভবনের পাশে একটা বাড়ির মানে কি বলবো চিপার মধ্যে যে আমরা প্রায় 30-40 জন ব্যক্তি ওখানে আশ্রয় নিলাম। ফজরের নামাজ ওখানেই পড়লাম, কিছু পানির ব্যবস্থা ছিল। এরপরে বেরো আসলাম সকাল হয়ে গেল যখন, এবং আমরা দেখছি যে কীভাবে রক্তাক্ত অবস্থায় গোটা শাপলা চত্বর। তো আমাদের চোখের সামনেই এগুলো হলো। তো আল্লাহ সেখান থেকে বাঁচিয়ে দিলেন। এরপরে 13 সাল ওইভাবে কেটে গেল। 14 সালের আপনার জুলাই মাসে এরকম একটা ঘরোয়া মিটিং ছিল আমাদের। কেমন, সেখানে হঠাৎ দেখি ডিবি এসে ঘেরাও করে নিলেন। মনে হচ্ছে যেখানে কোনো একটা জঙ্গি একটা কারখানা আবিষ্কার হয়েছে, সেইভাবে এসে একদম আমাদেরকে 5 জনকে ধরে নিয়ে গেলেন। বাকিরা কোনো রকম ছিন্নভিন্ন হয়ে গেল, কেউ উপরে চলে গেল, কিছু নিয়ে চলে গেল। এই অবস্থায় আমাদের কোথায় নিয়ে গেল আর কেউ টের পেল না। সারা রাত সবাই জানে যে এদেরকে আয়নাঘর বা কোথাও নিয়ে গুম করা হয়েছে। এই অবস্থায় ডিবি অফিসে আমাদেরকে রাখা হলো, নাম ঠিকানা যাচাই বাছাই হেন তেন এগুলো করা হচ্ছে। আমরা বলছি ভাই আমাদেরকে যা বলবেন আমরা উত্তর দেবো, আমরা তো কোনো গোপন পার্টি করি না। কেমন, আমি একজন আইনজীবী, আমি ঢাকা বার অ্যাসোসিয়েশনের মেম্বার এবং জামাতের আমি মহানগরীর মসজিদ শুরা এবং একটা থানার আমি দায়িত্বে আছি। আপনারা আর কী জানতে চান, যা বলবেন আমরা সব বলে দেব, আমাদের উপরে কোনো টর্চারিং করার প্রয়োজন নেই। তো যাই হোক, এই অবস্থায় আমাদেরকে খুবই এর মধ্যে শ্বাসরুদ্ধকর অবস্থায় রাখা হলো। এর পরের দিন আমাদেরকে কোর্টে হাজির করা হলো, 3-4টা মামলা দিয়ে আমাদেরকে হাজির করা হলো। মানে 14 সালে গ্রেপ্তার, 13 সালের আগের মামলাগুলো দিল। এরপরে যত মিছিল মিটিং সব পল্টনের এবং মতিঝিলের নেতৃত্ব পর্যায়ে আমি ছিলাম। যে কারণে তৎকালীন যারা পুলিশের কর্মকর্তা ছিলেন, এসি ডিসি, ওনারা বারবার শুধু মেসেজ পাঠাতেন যে অ্যাডভোকেট হেলালকে থামান, না হলে সে কিন্তু এনকাউন্টারে পড়ে যাবে। কেমন, এমনকি তৎকালীন এখানে যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন, পরবর্তীতে সে আরও বড় কর্মকর্তা হয়। যাই হোক, উনি মেসেজ পাঠালেন, উনি আবার আমার বড় ভাইয়ের ক্লাসমেট ছিলেন। খবর পাঠালেন যে তারে আমরা যদি কোনো এর মধ্যে পায়ে যাই, আমাদের গুলির রেঞ্জের মধ্যে পড়লে সে কিন্তু পড়ে যাবে। এই ঘটনার তো আমার বড় ভাই আমাকে সতর্ক করলেন। আমি বললাম যে এগুলো তো রাজনীতি, আমরা তো মানুষের জন্য রাজনীতি করি, আমরা তো কোনো অন্যায়, আমরা কোনো চাঁদাবাজি, কোনো টেন্ডারবাজির সাথে জড়িত না। তারা যদি দেখাইতে পারে যে আমরা কোনো অন্যায় করতেছি, কারো জুলুম করতেছি, কোনো টেন্ডারবাজি করতেছি, চাঁদাবাজি করতেছি, রাহাজানি করতেছি, সেগুলো বলুক।
তা আমাদের অপরাধটা কি? আমরা সরকারের অন্যায়ের প্রতিবাদ করবো, মিছিল করবো, এটি অপরাধ? ঠিক আছে, সে কারণে যদি আমাদেরকে গুলি করে, করবে, অসুবিধা নেই। এই 7 দিনের মাথায় আমাদের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোজাহিদ সাহেবের ফাঁসি কার্যকর করলেন। তো সেই সময়ে বাইতুল মোকাররমে একটা গায়েবাড়া জানাজার সিদ্ধান্ত হয় আমাদের দলীয়ভাবে, এবং ওই জানাজা অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব আমার উপরে আসে। জানাজার পূর্বে আমি 2-3 মিনিট একটা বক্তৃতা দিয়েছিলাম, এরপরে একজন ইমাম সাহেব জানাজা পড়ালেন। এই কারণে বিভিন্ন এজেন্সির লোকজন আমাদের উপরে ঝাঁপায় পড়লেন। যাই হোক, আমরা কিছু ভাই অজুখানার নিচ দিয়ে চলে আসলাম, সামনের দিক দিয়ে কিছু আসলো, তারা আমাদেরকে ধরতে পারলো না। পরের দিন যখন ছিল হরতাল, এই হরতালের পিকেটিং করতে আমি পল্টনে গিয়েছিলাম। পল্টনে গেলে আমাদের এই যে ফকরেপুল পানির ট্যাঙ্কির এখানে, সেখানে আমাদের মিছিলকে তারা ঘেরাও করলো এবং আমাকে গ্রেপ্তার করলো, সহ পল্টন থানার সেক্রেটারি সহ প্রায় 7-8 জন ভাইকে সেখান থেকে উঠে নিয়ে গেল। তো আমি দেখলাম যে তারা যখন থানায় নিয়ে আসছে, কোনো সমস্যা আর হবে না, সবাই দেখলোই আমাকে। কেমন, আমাদের নেতাকর্মীরাও দেখছে, পুলিশ সহ সবাই দেখছে, সাংবাদিকরা দেখছে, কিন্তু 10 মিনিটের মধ্যে আমাকে সেখান থেকে উধাও করে নিয়ে যাওয়া হলো। কোথায় নিয়ে যাচ্ছেন কোনো কথা নেই। এরপরে দেখি আমাকে মিন্টু রোডে ঢুকানো হলো। সকাল 10টায় আমাকে মিন্টু রোডে ঢুকাইছে, সারাদিন বিভিন্ন ধরনের টর্চারিং করছে। তা আমি বললাম, দেখেন আমার কিন্তু ডায়াবেটিস আছে, আপনারা আমাকে মারেন আর যা করেন, আমাকে সময় মতো ঔষধ দিতে হবে। কেমন, ঔষধ না দিলে কিন্তু আপনারাই বিপদে পড়বেন। আর না হলে আমার বাসায় সব ঔষধ প্যাকেট করা আছে, খবর দিলে বাসা আমার মগবাজার, তখন মিন্টু রোড থেকে তারা এসে দিয়ে যাবে। না, দেখলাম যে তারা বাসায় খবর দিল না, নিজেরা কিছু ওষুধ কিনে এনে দিলেন না। তো সারাদিন বিভিন্ন টর্চারিং করার পরে রাত 12টার সময় তারা আমাকে আবার পল্টন থানায় নিয়ে দিয়ে আসলো। তো এইভাবে পল্টন থানায় যাওয়ার পরে তারা, আমি অ্যাডভোকেট হওয়ার কারণে আমার মামলা বেশি দিন রাখতে পারেনি। 7 দিনের মাথায় যখন জামিন হয়ে যায়, পরে আবার জেল গেট থেকে ধরে নিয়ে আসে। নিয়ে আসার পর আবার 2-3 দিন কোথাও রাখে, কোনো খোঁজ খবর নাই, উধাও। এই অবস্থায় পরিবার সহ সংগঠন সবাই উদ্বিগ্ন থাকে যে কোথায় নিয়ে গেল। 3 দিন 4 দিন পরে আবার কোর্টে নিয়ে হাজির করে। কেমন, আবার লেখে যে তাকে গোপন বৈঠক করা অবস্থায় অমুক জায়গা থেকে ধরে নিয়ে আসা হয়েছে। বলেন, আমাকে জেলখানা থেকে বের করলো, আবার নিয়ে যা গোপনে রেখে আবার বলছে আমি গোপন বৈঠক করতেছি। বলেন কি অবস্থা। এইভাবে প্রায় 3 বার আমাকে জেল গেট থেকে ধরে 2-3 দিন গোপন করে রাখে, বিভিন্নভাবে টর্চারিং, নির্যাতন, এগুলো এক পর্যায়ে আবার কোর্টে নিয়ে হাজির করে। এরপরে আমার এমন একটা অবস্থা ছিল যে আমার যেন আর জামিন না হয়। কেমন, মানে জেলখানায় থাকাটাও অনেক ভালো, কারণ ওখান থেকে নিয়ে যখন ডিবিতে নিয়ে যায়, ওখান থেকে যখন ওই থানার গারদে নিয়ে রাখে, সেখানে বসবাসের কোনো পরিবেশ নাই। যে পরিবেশে আপনার বাথরুমের সুইরাজের লাইন আর পানির লাইন একাকার, এবং যেখানে বসার জায়গা সেখানে পর্যন্ত পানি চলে আসে। এই স্যাঁতসেঁতে জায়গায় মশা এবং দুর্গন্ধ, এখানে থাকার চাইতে তার জেলখানার রুমটা আর একটু উন্নত মানের আছে। তখন মনে হতো যে এখানেই থাকি। এইভাবে আবার থানা, হাজত, এরপর কোর্টের হাজতে ছোট্ট জায়গার ভিতরে অসংখ্য মানুষ গাদাগাদি করে থাকা, এই অবস্থা পার করে আবার আমদানিতে গিয়ে আরও অনেক ফেস করা। আমদানিতে আপনাদের যাদের যাওয়ার অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারবেন, মানে জেলখানার আমদানি একটা টর্চারিং একটা পরিবেশ। এইভাবে দীর্ঘ সময় চলে গেল আর কি। তো আল্লাহর মেহেরবানি, এখন না চাইলেও তো জামিন করে, আত্মীয় স্বজন, দলের লোকজন তারা জামিন করে। তো যাই হোক, 3য় বার না 4র্থবারে আমি সেখান থেকে মুক্তি পাই, আলহামদুলিল্লাহ। মানে কি বলবো, অত্যাচার নির্যাতনের। আমি 17 সালে পবিত্র হজ করার জন্য আমি মক্কা এবং মদিনায় গিয়েছি। আমি যখন মসজিদে নববীতে বসে আছি আসরের নামাজ পড়ে, এই সময় শুনলাম যে আমাদের
মহানগরীর যিনি আমির বুলুল ভাই সহ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ আমাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ একটা মিটিং করেছে, ওখান থেকে সবাইকে ধরে নিয়ে গেছে এবং একটা মামলা রুজু হয়েছে। সেই মামলার 13 নম্বর আসামি আমি তখন সৌদি আরবের মসজিদে নববীতে বসে আছি। মানে কি অবস্থা বলেন! এইভাবে নির্যাতন, নিষ্পীষণ সহ আয়নাঘর, এগুলো সব আপনাদের কাছে পরিষ্কার, আরও জানতে পারবেন। যত দিন যাবে তত এইগুলো আসবে। এইভাবে আমি মহানগরীর বিভিন্ন দায়িত্ব পালন, আমি 17 সালে মহানগরী এক্সটেন্স সেক্রেটারি নির্বাচিত হই এবং হজ থেকে আসার পরে আমাদের আমির সাহেবরা যেহেতু জেলে চলে গেলেন, আমি 4 মাস ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেছি। এরপরে আমি আজ থেকে 3 বছর যাবৎ আমি মহানগরীর নায়েবে আমির, অর্থাৎ আপনারা জানেন সহসভাপতি। অন্যান্য দলের যারা সহসভাপতি, আমাদের নায়েবে আমির বলা হয় আমিরের আগে, অর্থাৎ আমিরের মানে নিচে আর কি, মানে ডেপুটি আমির, এই দায়িত্বে আছি। আর ওদিকে আমি লেখাপড়ার কথা বলেছি, আমি অনার্স মাস্টার্স করেছি এবং আইনের উপরে আমি পিএইচডি করেছি। আমি ঢাকা বারের একজন মেম্বার, আমি আইন পেশায় জড়িত আছি। আপনারা জানেন ইবনে সিনা হাসপাতাল একটা স্বাস্থ্যসেবায় ভালো অবদান রাখে, ওই প্রতিষ্ঠানের আমি ল সেক্টরটা দেখাশোনা করি, ল অ্যাডভাইজার হিসেবে ওখানে কাজ করি। আর বলা যায় যে 2004 সাল থেকে আমি এই পল্টন মতিঝিলের মানুষের সাথেই জড়িত, এনাদের অধিকার আদায়ের আন্দোলনের সাথেই সম্পৃক্ত ছিলাম। আমি এই মতিঝিল পল্টনের আমাদের এখানে 5টা প্রশাসনিক থানা আছে, 9টা ওয়ার্ড আছে, এই সবগুলোরই একসময় আমি তত্ত্বাবধান করতাম। এখন আমাদের আরও কিছু কাজ সম্পৃক্ত করে মতিঝিলের অংশটা একজন দেখেন, আমি পল্টনের অংশটা দেখি। এদিকে 4টে থানা আছে আর এদিকে 5টা, মানে এইগুলো আমরা সমন্বয় করে কাজগুলো করছি। যে কারণে আপনারা বলতে পারেন যে আমার বাড়ি কোথায়, আমার জন্মস্থান কোথায়, আর আমি এখানে কিভাবে কাজ করব। দীর্ঘ বলা যায় যে 22-23 বছর যাবৎ আমি জামাতের রাজনীতির সাথে জড়িত। এর আগে ছাত্র ছিলাম, তখন তো বাইরে ছিলাম, রাজশাহী ইউনিভার্সিটিতে কাজ করেছি। এরপরে বলা যায় এই 22-23 বছর আমি এই মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এই অঞ্চলেই নেতৃত্ব দিয়েছি এবং এই অঞ্চলেই থেকেছি। এখান থেকেই জেলে গিয়েছি, এখান থেকেই রিমান্ডে গিয়েছি, এখান থেকেই গুলিবিদ্ধ হয়েছি, এখান থেকেই আমার সব কার্যক্রম। অর্থাৎ এই মাটির সাথে আমাদের রক্ত জড়িত, এই মাটির সাথে আমার ঘাম জড়িত, এই মাটির মানুষকেই ভালোবাসা আমার দায়িত্ব এবং আপনাদের সাথে নিয়েই আমি এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ।